দেশ স্বাধীন তো করছি আমরা হলো আপনার 71 সালে। আমরা ফেসিবাদ মুক্ত করছি 2024 সালে। 71-এর সবচেয়ে ভূমিকা বিএনপির আছে। বিগত 17 বছর এই বিএনপি কে, তারাও তো একটা মুক্তিযোদ্ধার দল। 17 বছর তারা তারা ফুল দিতে পারলো না কি জন্য? যারা মনে করতেছে রিক্সাওয়ালারা কোনো দাম নাই, রিক্সাওয়ালারা সবচেয়ে বেশি সব জিনিসের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে সব জিনিসের ভিতরে রিক্সাওয়ালারা সব বিপদের টাইমে রিক্সাওয়ালারা আগে বাড়ে। ওই হাসনাত আবদুল্লাহ ভাই, ওই নাহিদ ভাই, ওই আরো কিছু ভাই আছিল, তাদেরকে কিন্তু খুব ভালো অফার দিছিল। বিগত 17 বছর যারা কথা বলতে পারেনি, গুম হয়েছে, খুন হয়েছে, একটা কথা বললে 1 লক্ষ টাকা জরিমানা, জেল 1 বছরের, তাদেরকে মুক্ত করলো কারা? এই বাংলাদেশের জনগণ। জনগণ জোনাই সড়কে আপনার আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনকে আপনার একদম জানাজা পড়াই দিছে। রাজনীতি হলো একটা নোংরা কাদা ছিটাছিটি। আচ্ছা আচ্ছা এটি আমরা পরিবর্তন করতেছি। 54 বছরে কোনো রিক্সাওয়ালা সংসদের নমিনেশন কিনেও নেই, জমাও দেয়নি। আচ্ছা আচ্ছা আপনি কিনেছেন এটা জমা এটা দিয়েছেন 24-এর পরে আমি একটা পরিবর্তন দেখাইছি। আমি কিভাবে ডক্টর দেখছেন? ইউনূসকে খারাপ বলি না। ডক্টর ইউনূস হলো পুরো বিশ্বের একটা নামি দামি লোক, উনি আইকন। বিশ্বর খেলোয়াড়, আইকন। এই সেলোটা ছিল পুরো বাংলাদেশের উদ্দেশ্যে। এই আচ্ছা সেলোটা পুরো ঢাকা ভার্সিটির সেলোট না, এটা হলো পুরো বাংলাদেশের সেলোট। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খবর 71-এর নিয়মিত পডকাস্টে। আজ আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। আমরা অতিথি সম্পর্কে জানবো, তার সাথে প্রাণবন্ত আলোচনা করব এবং এই গল্পে গল্পে বেরিয়ে আসবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 24-এর যে বীরত্ব গাথা, যে বিশেষ অবস্থান, সেটার বিনির্মাণে তার ভূমিকা যা ছিল এবং আপনাদের যে প্রত্যাশা সেটার পূরণের পথে আমরা 24-এর পরে এই পরিক্রমা শেষে আজকে 26-এর মার্চে এসে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, আমরা সঠিক পথে আছি কিনা, আপনারা কি মনে করছেন এবং আপনাদের যে প্রত্যাশার বাংলাদেশ সেটা বিনির্মাণের ক্ষেত্রে আমাদের আজকের অতিথির মতো যারা অবদান রেখেছেন তাদের অবদানের স্বীকৃতির ক্ষেত্রেই বা আমরা কতটুকু আসলে ভূমিকা নিতে পেরেছি সেসব সম্পর্কে জানবো। সো সব মিলিয়ে আজকে দাঁড়াচ্ছে আমাদের পডকাস্টের যে আলোচনার বিষয় 24-এর গণ অভ্যুত্থান, তার বীরত্ব গাথায় যারা উজ্জ্বল ভূমিকা রেখেছেন তাদের নাম আমরা স্মরণ করব। তাদের ভেতর থেকে একজন অসাধারণ ভূমিকা রাখা একজন মানুষ, আপনারা যাকে চেনেন, একজন সাধারণ রিক্সাওয়ালা হিসেবে যিনি সবার সামনে আবির্ভূত হয়েছিলেন, তো ওই মুহূর্তে ওনার ওই ভূমিকাটা ছিল পুরো জাতির সামনে একটা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তো ওনার আমরা বলছি বহুল আলোচিত একজন রিক্সা চালক, আমাদের ভাই, আমাদের যোদ্ধা, আমাদের 24-এর একজন বীর সুজন সম্পর্কে আমরা কথা বলবো। সুজন, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসীকেও ধন্যবাদ, আপনাকেও সালাম দেই। আর আমার প্রবাসী ভাইদেরকেও ধন্যবাদ। প্রবাসীদের জন্য আজকে মনে করেন আমরা এই জুলাই আন্দোলনটা সফল করতে পারছি। আর যারা 71-এর যারা যোদ্ধা আছিল তাদেরও সম্মান জানাই। আর যারা নিহত হয়েছে তাদেরকে তো আমরা আত্মার মাগফিরাত কামনা করি। আর জুলাই আন্দোলনে যারা মনে করেন 1400 শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা চোখ হারাইছে, যারা পাও হারাইছে, তাদেরকে আমরা দোয়া করি তারা যেন আবার সুস্থ হয়ে জানি বাংলাদেশটা যে পরিবর্তন আমরা করতে চেয়েছি, এই পরিবর্তন জানি আমরা আগামী দিনে জানি আমরা করতে পারি আমাদের কণ্ঠস্বর দিয়ে। লিগে আমাদের কণ্ঠস্বর যতদিন আছে এতদিন আমরা আমাদের কণ্ঠস্বর চালিয়ে যাব। আল্লাহ যেই ক্ষমতায় আসুক, এটা আমাদের কণ্ঠস্বর। আমাদের ওই কণ্ঠস্বর আমি কিন্তু জুলাই আন্দোলনের 5 আগস্টের পরে কিন্তু আমি কিন্তু বলছি, কিন্তু এই আন্দোলন কিন্তু আমাদের শেষ হয় নাই। এই আন্দোলন চলমান আছে। যারা যারা মনে করছে আমাদের এই দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন তো করছি আমরা হলো আপনার 71 সালে। আমরা ফেসিবাদ মুক্ত করছি 2024 সালে। আমরা আমরা দেশ স্বাধীন করছি হলো আপনার 71 সালে। লিগে 71 আমাদের আগে সম্মান দিতে হবে। 71 সম্মান দেয়নি কারা? 71-এর তো আপনার এই যে আপনি যে বিএনপির কথা বললেন, 71-এর সবচেয়ে ভূমিকা বিএনপির আছে। বিগত 17 বছর এই বিএনপি কে, তারাও তো একটা মুক্তিযোদ্ধার দল। 17 বছর তারা ফুল দিতে পারলো না কি জন্য? তাদের এত কষ্ট হয়েছে কি লেগে, গুম হয়েছে কি লেগে, খুন হয়েছে কি লেগে? আজকে যারা ওই সুশীল সমাজটা বলতেছে এই আপনার 71 এই বিগত 17 বছর জানি তাদেরকে কি কোলঠাসা করে রাখছে, তাদেরকে যেন কিভাবে অত্যাচার করছে আমরা নিজের চোখে দেখছি। আমরা রাজপথে আসলাম, সব জায়গায় আমরা উদ্ধার করছি। যারা মনে করতেছে রিক্সাওয়ালারা কোনো দাম নাই, রিক্সাওয়ালারা সবচেয়ে
সবচেয়ে বেশি সব জিনিসের ভিতরে এই বাংলাদেশের ভিতরে সব জিনিসের ভিতরে রিক্সাওয়ালারা সব বিপদের টাইমে রিক্সাওয়ালারা আগে বাড়ে। যে রিক্সাওয়ালা এবং সব ধরনের খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। জি আর বিএনপির অবদানের কথা আপনি বললেন যে বিএনপি সবচেয়ে পোড় খাওয়া দল, বাংলাদেশের জি রাজনৈতিক দল। বিএনপির গত 17 বছরের অবদানের কথা আপনি বললেন। তো এখন বিএনপি সরকার গঠন করেছে। আপনার এই নতুন সরকারের কাছে কি প্রত্যাশা বলেন? নতুন সরকারের থেকে আমার প্রত্যাশা একটা জিনিসই, আমরা 24-এ যে আন্দোলনটা আমরা করছিলাম, জি আমাদের এই আন্দোলন ছিল কোটা দিয়ে এই আন্দোলন হয়েছে। জি পরবর্তীতে এই কোটা কিন্তু আপনার ওই ফেসিবাদ সরকার কিন্তু মাইনা নিছে। জি এই মাইনা নিছে, তাই কোন টাইমে মাইনা নিছে, যেই টাইমে আপনার ওই হাসনাত আবদুল্লাহ ভাই, ওই নাহিদ ভাই, ওই আরো কিছু ভাই আছিল, তাদেরকে কিন্তু খুব ভালো অফার দিছিল। আজকে যারা যারা বলতেছে না তারা সুন্দর হয়ে গেছে গা, তারা ওই টাইমে সুন্দর হইতে পারতো ভাই। তারা এখন যেই আমাদের 6 জন ছাত্র প্রতিনিধি যারা গেছে, তারা জনতারই তারা গেছে। তারা ওইভাবে তারা চায়নি, জনতার রায় তারা ওই সংসদে ঢুকছে। আর আপনার বিএনপি যারা ঢুকছে তারাও জনগণের রায় ঢুকছে। এখন এখানে প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন, বিগত 17 বছর যারা কথা বলতে পারেনি, গুম হয়েছে, খুন হয়েছে, একটা কথা বললে 1 লক্ষ টাকা জরিমানা, জেল 1 বছরের, তাদেরকে মুক্ত করলো কারা? এই বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ। সাধারণ জনগণের এখানে কিন্তু সাধারণ একটা ভোট হয়নি, নির্বাচন কিন্তু একটা হয়নি, দুইটা হয়েছে। জি একটা হলো সংসদ নির্বাচন, একটা হলো সংস্কার নির্বাচন। মানে জুলাই এই সনদের হ্যাঁ, জুলাই বৈধতা দিয়ে। সংস্কার নির্বাচন মানে এটা হলো দেশের জনগণের চাবি, চাবি। এটা হলো আমাদের আমাদের হাতের চাবি। আচ্ছা এই চাবিটা আমরা পাস করছি, দেশের সাধারণ জনগণ আমাদেরকে পাস করাইছে। জুলাই সনদ জনগণ মানছে। জি জনগণ জুলাই সড়কে আপনার আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনকে আপনার একদম জানাজা পড়াই দিছে। আচ্ছা এখন আমরা যদি মনে করেন এই জুলাই সনদকে যদি আমরা জনগণ যদি পাস করি, তা আপনারা শপথ করলেন, তাহলে আমাদেরটা শপথ করাইলেন না কি জন্য? এটা এটা জাতির কাছে প্রশ্ন সারা জীবন থাকবে, যতদিন এই জুলাই সনদ মানে যতদিন। জুলাই সংস্কার কমিশন হ্যাঁ হ্যাঁ ওটার কথা হ্যাঁ বলছেন যে হ্যাঁ ওখানে বিএনপির হ্যাঁ সংসদ সদস্যরা এখনো পর্যন্ত হ্যাঁ হ্যাঁ শপথ নেননি। হ্যাঁ, যাক সেটা নিয়ে আপনি যাক, প্রশ্ন ওনারা করছেন। ওনারা একটু সময় চাইছে, সময় জি দেওয়া যাবে। জি আমরা এত এই হইতাছি না, সময় দেওয়া যাবে। আমি চাই জি তারেক রহমান সাহেব, আপনার এই প্রত্যাশার কথাটাই জানতে চাই। আপনি তারেক নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করছেন? এই নতুন সরকারের তো আমার প্রত্যাশা, 5 আগস্টের পরে পরিবর্তন হয়েছে, কোন সরকারের প্রধানমন্ত্রী দেখেন নাই সিঙ্গেলের ভিতরে মনে করেন সাধারণ জনতার লগে সে হাত মিলাইতেছে, সে টাটা সিগন্যালে দিতেছে, ট্রাফিক সে সিগন্যালে উনি হ্যাঁ, যে প্রধানমন্ত্রী এটাই হয়ে 5 আগস্টের পরে এটা একটা পরিবর্তন হয়েছে। এটা একটা এটা সুন্দর একটা খুব সুন্দর একটা পরিবর্তন হয়েছে। তারেক রহমানকে আমি খুবই পছন্দ করি, কি লিগা আমার, প্রধানমন্ত্রী হিসেবে হ্যাঁ প্রধানমন্ত্রী যেটা হিসাবে আসলে। না, আমি জিয়া রহমানকে খুবই একটা মনে করেন মানে বাংলার খুব ভালো একটা নেতা আমি মনে করি। জি কি লিগা উনি বাংলাদেশে যা যা বলছে জি তা কইরা দেখাইছে। জি তো সময় পায় নাই বেশি। তো তার সন্তান হ্যাঁ, তারেক তার রহমান সন্তানও সাহেব তা মাননীয় করবে। প্রধানমন্ত্রী তবু এখন। তার দলের ভিতরে যেই আপনার পাতি রংবাসটি আছে, পাতি নেতাটি আছে, জি এটি এই দলটিরে নষ্ট করবো, এই বিএনপি রে নষ্ট করবো। আমি 5 আগস্টের পরে কইতাছি এই বিএনপি আচ্ছা এই আমরা 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 শুনবো আপনার কথা, কিন্তু আমরা যেটা জানতে চেয়েছি আপনার প্রত্যাশা তাহলে কি দাঁড়াচ্ছে যদি মোটা দাগে বলেন আপনি। আমার প্রত্যাশা হলো, আমি সাধারণ একটা রিক্সাওয়ালা। আপনার বলার স্বাধীনতার কথা যদি বলি হ্যাঁ, সেটা তো আছে। অবশ্যই আচ্ছা স্বাধীন। এটা যেন অব্যাহত থাকে, এটা জি একটা জি প্রত্যাশা আপনার। জি আর হচ্ছে আহ 24-এর যারা নায়কেরা তাদের ভিতরে অনেকেই বিএনপির ভেতরে ছিলেন, তাদের ভিতরে অনেকেই জামাতের মধ্যে ছিলেন। নায়ক হিসেবে যাদেরকে আমরা সামনে দেখেছি তারা তো ছিলেন। তো আমার জানবার বিষয় আপনার কাছে যে আপনি এই যে যারা 24-এ যারা ফোরফ্রন্টে মানে সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের মধ্যে আহ, তাদের নেতৃত্বে যে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি থেকে আমরা দেখেছি 6 জন তারা নির্বাচিত হয়েছে। আপনি কি এনসিপি রাজনীতির সাথে যুক্ত এনসিপির রাজনীতির সাথে আমি যুক্ত। হ্যাঁ, অবশ্যই আমি এনসিপির নাকি রাজনীতির অন্য সাথে। কোনো রাজনৈতিক দলের সাথে না যুক্ত? না আমি না, ঠিক আমি আপনার কাছ থেকে জানতে মূলত চাই। আমি কোনো রাজনীতির সাথে যুক্ত হইনি। আচ্ছা আবার আমি এরকম একটা বাংলাদেশে একটা মানে পরিবর্তন করতে চেয়েছিলাম, একটা রিক্সাওয়ালা সংসদে যাওয়ার তার অধিকার আছে। চমৎকার এখন যেহেতু চমৎকার। বাংলাদেশে আমি যদি এক কথাই জানতে চাই আপনার কাছে, আপনি কি বাংলাদেশের কোনো নিবন্ধিত বা অনিবন্ধিত কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে আছেন বা নতুন কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে
আপনি চেষ্টা চালাচ্ছেন এমন কোনো না, 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 বাস্তবতা না, আছে? না, না। আমার এরকম কোনো বাস্তবতা নাই। আমি যতদিন সুজন বাইচা আছি, জি। আমি সুজন যতদিন বাইচা আছি, আমি সাধারণ জনগণের মাঝেই থাকতে চাই। আচ্ছা, আচ্ছা। সাধারণ কোন জনগণের রাজনৈতিক বিষয় প্ল্যাটফর্ম এ তাহলে জড়িত না, 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 হননি না, বা না, হবার ইমিডিয়েট কোনো না। ইচ্ছা পোষণ এখন আর করছেন না? এই ইমিডিক নাই। ক্লিয়ার রাজনীতি হলো একটা নোংরা, খাদা ছিটাছিটি। আচ্ছা, আচ্ছা, এটি আমরা পরিবর্তন করতে চাই। আচ্ছা। এটি যদি আমি সাধারণ জনগণের পাশে থেকে যদি আমি পরিবর্তন করতে পারি, তা আমার আমার একটা গর্ব থাকবে। আমরা ইতিপূর্বে দেখেছি আপনাকে এনসিপির ব্যানার থেকে আ আ আপনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন বলে আমরা দেখেছি, জেনেছি। তাই তো? হুম। তো ব আপনি নির্বাচনটা কেন করেননি? নাকি করতে পারেননি? আমরা না, একটু জানতে চাই। আমি আপনি দেখেন একটা এমপি নির্বাচনে একটা আসনে কিন্তু একজন কিন্তু নমিনেশন জমা দেয় না। ওখানে ৫-৬ জন নমিনেশন জমা দেয়। জি, ওটা বিশেষ করে ওটা যে দলের প্রধান এরা এটা কইরা দেয়। জি। তার তাই স্ক্রুটিনি করে ওখান থেকে বাছাই করে হ্যাঁ, একজনকে বাছাই কইরা তারা হ্যাঁ, নমিনেশন দেন আরকি। অবশ্যই আমি কিন্তু আপনার হাতে তো আমি দেখেছি যে নমিনেশন পেপার আপনি কিনেছেন এবং আপনার হাতে নমিনেশন না, পেপার না, না, তুলে ওটা দেওয়া আমি হয়েছে ফর্ম এমনকি জমা দিছি। ওটা আমি ফর্ম ফর্ম জমা জমা দিছি। দেওয়া ছিল। ফর্ম এটা জমা দেওয়া ছিল এটা কিন্তু কিছু, কিছু ফাইনালি আপনাকে হ্যাঁ, পিক করা কিছু, হয়নি। কিছু, কিছু হলুদ মিডিয়ারা মনে করেন এটা মনে করেন আপনার প্রচার করছে সুজন আচ্ছা, ভাইরে দিছে। তবে আমাকে দেয়নি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এই এটা হলো আরেক পরিবর্তন। কোন রিক্শাওয়ালায় কোনদিনও ৫৪ বছরে কোন রিক্শাওয়ালা সংসদের নমিনেশন কিনেও নাই, জমাও দেয়নি। আচ্ছা, আচ্ছা। আপনি এ কিনেছেন এটা জমা এটা দিয়েছেন। ২৪ এর পরে আমি একটা পরিবর্তন দেখাইছি। আচ্ছা, একটা রিক্শাওয়ালাও সাহস করে সংসদে যেতে পারে। আজকে রিক্শাওয়ালা আজকে আমি ভাই দেশের জনগণকে আমি বলতে চাই। জি। আমি নমিনেশন জমা দিছি কিছু সুশীল সমাজ একদম মনে করেন ফাটায় পালাইছে। একটা রিক্শাওয়ালা গিয়ে কি রিক্সা চালাইবো? তা একটা মনে করেন চাঁদাবাজরা গিয়ে কি চাঁদাবাজ চাঁদা উঠাইবো? জি, জি, ওই জি। আপনার ওই খুনিরা কি খুন করবো সংসদে গিয়া? না ঠিক আছে। হ্যাঁ? আমাদের মোটা দাগে যদি বলি, একটা ইনক্লুসিভ পার্লামেন্ট আপনি চেয়েছেন। সেটার একটা সুন্দর যাত্রা ২৪ এর আন্দোলনের পরে আপনি চেয়েছেন যে সেই যাত্রাটা হোক, যেখানে একজন রিক্শাওয়ালাও যাতে বিশ্বাস করে যে সেও সংসদে যেতে পারে। না, সেটা দিয়ে একটা সার্থক ৫ আগস্টের পরে আমরা যেটা প্রমা দিছি কোনো পরিবর্তন হয়নি। কোনো পরিবর্তন হয়নি। আমরা যেই এই আপনার ডক্টর ইউনূস সাহেব জি, উনি যেহেতু আইছে সবাই জানি বলতেছে উনি কিচ্ছুই না জানে। আমি তো দেখি উনার এই বাইরের থেকে আইয়া উনার মাথায় বহুত বোঝা ছিল। মামলা, হামলার এই বোঝা উনি এই ২৪ এর পরে সব কাটাইয়া উনি গেছে। তার মানে আপনি ডক্টর ইউনূসের যে এই যে ১.৫ বছরকালীন ডক্টর ইউনূসরে আমি যে খারাপ শাসন, না, হ্যাঁ, এটাকে আপনি তাহলে আমি কিভাবে ডক্টর দেখছেন? ইউনূসরে খারাপ বলি না। ডক্টর জি, ইউনূস হলো পুরা বিশ্বের একটা নামি দামি লোক। উনি আইকন। বিশ্বর খেলোয়াড়, আইকন। আচ্ছা, আমি উনাকে খারাপ বলি না। উনাকে আমরা সম্মান দিতে পারিনি। আচ্ছা। উনাকে আমরা সম্মান দিতে পারিনি। উনাকে যদি আমরা সম্মান দিতাম, সব রাজনীতির লোক যদি কথা শুনতো, জি, সব পুলিশরা যদি কথা শুনতো, জি, যদি হাইকোর্টের লোকেরা কথা শুনতো, যদি সরকারি লোকেরা কথা শুনতো, জি। যদি আমলারা যদি কথা শুনতো, এই বাংলাদেশের মনে করেন আপনার ১৮ মাস লাগতো না। আমরা ৩ মাসে এই বাংলাদেশ পরিবর্তন করতে পারতাম। কোন উপদেষ্টারা কথা বলে নাই। ওই আচ্ছা, উপদেষ্টারা আমাদের জোলাই বিক্রি করে খাইছে। প্রত্যেকটা উপদেষ্টারা আমাদের জোলাই বিক্রি করে গেছে। আপনি দেখছেন না আমি বলতে পারি না। সংসদে কিন্তু আমার ছবি কিন্তু উঠছিল। আচ্ছা, আচ্ছা। সংসদে জি, আমার জি, জি, ছবি জি, জি। উঠছিল। ওটাই এই নিশ্চয়ই। সংসদে আমার ছবি উঠছিল। আমি তো জীবিত। আমি তো মইরা যাইনি। মানে ওই ড্রোন শোর সময়, হ্যাঁ, তাই তো? ওখানে সব মরা জি। মানুষের ছবি উঠেছে, আবার আমারও জীবিত উঠেছে। হিসেবে শুধু আপনার হ্যাঁ, ছবিটা ছিল। হ্যাঁ। তা জীবিত হিসাবে তো আমি তো ওখানে দাওয়াত পাই, পাই না? আমি তো অবশ্যই। প্রাপ্য। জি, জি, জি। তা আমার ছবি জানি তারা করলো, ফেস করলো। তা জি। আমাকে দাওয়াত দিল না। ডিসপ্লে করল অথচ সব আপনাকে জায়গায় বলেনি। আমাদের জোলাই বিক্রি করে খাইতেছে। জি, এখন মনে করেন জোলাই মনে করেন জাগো চোখ হারাইলো, জাগো পা হারাইলো। জি, যারা মনে করেন আপনার মা ডাক কইতে পারতেছে না, চোখ দিয়ে মারে দেখতে পারতেছে না। এগোর জন্য আজকে যারা চেয়ারে বইলো, জি। হেরাই আজকে আঙ্গুলে পোল্টি দিতেছে। হেরা যদি পোল্টি দেয়, হেরা যদি কাটা চশমা পরে, আমরাও মনে করেন অন্য চশমা পইরালাম। দেশের জনগণ মানে আপনি গত ১.৫ বছরের কথা বলছেন। হ্যাঁ, যে তো আপনার এই যে সংসদের ওখানে যে ডিসপ্লেটা হয়েছে ওখানে আ আপনাকে দেখানো হয়েছে অথচ আপনাকে দাওয়াত দেওয়া হ্যাঁ, হয়নি। এটা চীন এই যে এটা হলো চীন দূতাবাসের থেকে করছিল। আমার কিন্তু রাইট, কোন জায়গায় দাওয়াত দেওয়া হয়নি। বুঝতে পেরেছি। তা আমি তো আপনি এর জন্য আসলে না, না, আপনার না, ক্ষোভটা কার প্রতি? না, বা না। আপনার কাকে দায়ী মনে আমার হয় যে আমার আপনি কেন দাওয়াতটা পাননি? আমার ক্ষোভ এখানে আমার ক্ষোভ নেই। এখানে আমার একটা আন্দোলনের একটা ভূমিকা ছিল। ওইটা স্বীকার করে হ্যাঁ, আপনাকে দাওয়াতটা দেওয়া হ্যাঁ। উচিত ছিল। তাই বলছেন? দাওয়াত দেওয়া উচিত আছিল। জি। তবু উনারা দাওয়াত দেয়নি, এটা তো আমার মনের ভিতরে কষ্ট নেই। আচ্ছা। তা তাহলে এর মনের জন্য দায়ী কে আসলে? এটাতে দায়ী উপদেষ্টারা। আপনার মনে হয়েছে যে আ উপদেষ্টাদের ভেতরে হয়তো কেউ দায়ী। হুম, হুম, হুম। আচ্ছা, আমরা আ পরবর্তী একটা আলোচনায় যদি যাই, এই যে আপনি স্যালুট দিয়ে ২৪ এর আন্দোলনের ওই ৩৬শে জুলাইয়ের আ অর্থাৎ
জুলাইয়ের আপনার আপনার স্যালুটটা কয় তারিখে ছিল যেন? 3 তারিখে, আগস্টের ৩ তারিখে ছিল, রাইট। আগস্টের 3 তারিখ। রাইট। তো এই যে আগস্টের ৩ তারিখে যেই স্যালুটটা আপনি দিলেন, আপনি আলোচনায় এলেন, শুধু বাংলাদেশের মিডিয়া না, বিশ্ব মিডিয়াতে এবং সবার হৃদয়ের মণিকোঠায় আপনি স্থান নিয়ে ফেলেছেন। আপনার যে অসাধারণ ভূমিকা দিয়ে। আর আপনার ভূমিকাটা তো ওই একদিনে ছিল না, এক মুহূর্তে ছিল না। কিন্তু আপনার যে ওই মুহূর্তটাকে যে ধারণ করে, ওইটাকে হৃদয়ঙ্গম করে, তখন আন্দোলন কিন্তু আরো বেগবান হয়েছিল। তো ওই স্যালুটটা আসলে কার উদ্দেশ্যে ছিল? এই সেলুটটা ছিল পুরো বাংলাদেশের উদ্দেশ্যে। এই সেলুটটা পুরো ঢাকা ভার্সিটির সেলুট না, এটা হলো পুরো বাংলাদেশের সেলুট। এই সেলুটটা বুঝেছি আপনারা, এই যে আমি রিক্সাওয়ালা হইয়া প্রতিবাদ করতেছি, ফেসিবাদ সরকার গদিতে বসা, আমি কোনো মুখও ঢাকি নাই, আমি কিচ্ছু ঢাকি নাই। আমার বাংলাদেশের পতাকা আমি না গায়ে আমি সবাই ডাকছি রক্ত মাখা জলাই। আমি যে টাইমে দাঁড়াইছি ওই টাইমে রোডটা ছিল রক্ত মাখা লাল। আমি এই সময় মরণের ভয় করি নাই। এই টাইমে আমি একটু গুলি খাইতে পারতাম, তাদের সাথে আমি শহীদ হইতে পারতাম। আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। এই আপনার 1 কোটি রিক্সার ভিতরে আল্লাহ আমাকে কি জন্য সম্মান দিল? জি, আমি মানুষের কি লিগে আমরা ভাই 17 বছর আমরা বহুত কিছু দেখছি। জি, ছোট ছিলাম আমরা বহুত কিছু দেখছি। কে কেমনি কি চলছে জি। আমরা দেখছি। তো ওই স্যালুটের পরে ওটা যে এতটা আলোড়ন ফেললো দেশে এবং দেশের বাইরে, তো আপনি কি কোন রকমের থ্রেট অনুভব করেছেন বা আপনার উপরে কোনো চাপ এসছে? অনাহত কোনো চাপ? হুম। আ এই ঠেটটাই ছিল আপনার আপনার জুলাইয়ের পরে এই ঠেট বহুত জায়গাতে আমার আইছে। এলাকার যে পাতি নেতাটি আছিল, এলাকার যে পাতি নেতাটি থাকে এরা ঠেট দিছে। তুই যে এই সিলট দিলি তোর তো সমস্যা আছে, তোর তো হাজতে পারবো। মানে এক একজনে বুদ্ধি দিছে, মানে আমি কের কথা শুনিনি। পরে ওই 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 ভাইগেই তো গেল, নেতাকর্মীরা তো সব ভাগলো, জি, এক একজনে লুটপাট করলো, এক একজনে হ্যাঁ ই লিলো এমনি এমনি, মানে দেশের পুরো সম্পত্তি মনে করেন যে যেমনি পারছে হ্যাঁ এমনি লিছে। কথা বুঝতে পারছেন? জি, এখন বিষয়টা হলো আমি সবচেয়ে বেশি হুমকি পেয়েছি যেমন আমি আপনার নমিনেশন ফর্ম জমা দিছি, জি, জি। এই যে আমার হুমকি মনে করেন শুরু হইলো। তখন তো ওই নির্দিষ্ট রাজনৈতিক দল যাদের কথা বললেন, তারা তো তখন অ্যাক্টিভ ছিলেন না। না ওই খুনিরাই আমার ফোন দিছে ওই, আচ্ছা, কি আচ্ছা। লিগা আমার ওই নাম্বারটা ভাইরাল করছিলাম আমি যেদিনকে আমি নমিনেশন জমা জি, দিচ্ছি। আমি ভাই কেউ ভয় পাই না, আমি একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভয় পাই না, যেটা জি, সত্যি কথা। আর আমি সম্মান করি শ্রদ্ধা করি সবাই, জি, যেটা সত্যি কথা। আমি কেউরই ভয় পাই না, আমি একমাত্র আল্লাহ ছাড়া কেউরই ভয় পাই না। আল্লাহ হ্যায় বহুত কিছু, আমি অন্যায় রে প্রতিবাদ করবো। জি, এখন এই এই যে যে নাম্বারে ফোন দিয়ে আইছে সব জি। হলো আপনার বিদেশি নাম্বার। আচ্ছা, কেউ নাম্বার মনে করেন ইটালি, কেউ আমেরিকা, কেউ মানে এত বিশ্রী ভাষা এরা ব্যবহার করে, মানে আমার মনে হয় কি ওনারা ওনারা মার পেটের থেকে আসেনি, এত বিশ্রী ভাষা মানে আচ্ছা, শুনতে খারাপ লাগে। আচ্ছা, ঠিক আছে। এটা খুবই দুঃখজনক। আমরা আপনার সাথে সমব্যথী। আপনার প্রতি এরকম বিরূপ আচরণের জন্য আমরা অ্যা অ্যা এমন ঘটনার নিন্দা জানাই। কিন্তু আমি বলব যে আপনি আশাবাদী, সেই সাহসী, সেই অ্যা বীরত্বগাথা, সেই মানুষটি যিনি নিঃসংশয়, যিনি দেশের প্রতি তাগিদ থেকে, যিনি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে, যিনি সব রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনি নমিনেশন পর্যন্ত জমা দিয়েছেন। আপনি অ্যা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এখন আপনি কিভাবে চলছেন? আপনার এখনকার দিনলিপি সম্পর্কে জানতে চাই। দেখেন আমি আপনার প্রত্যেকটা ইন্টারভিউ কিন্তু কিন্তু বলছি আমাকে যদি একটা সম্মানের জায়গায় রাখছেন, একটা সরকারি একটা ভালো একটা আমার একটা চাকরি দেন। সরকারি চাকরি পেয়ে আমি একটা মাস্টার রোলের ভিতরে আছি। মানে দিন আন দিনে কাজ করলে দৈনিক ভাতা। মজুরি হিসাবে, হ্যাঁ। আচ্ছা, দৈনিক এটা মজুরি। হলো আপনার যেকোনো একটা সরকারি ইয়ে আছে। আমি হলো আপনার মাস্টার রোলের বিষয়ে আছি। মানে কাজ করলে টাকা, না কাজ করলে টাকা না। তবুও এটাও ভালো। যেহেতু একেবারে একটা কোনো কিছু চেয়ে হ্যাঁ, হ্যাঁ কোনরকম ওটাও আপনি দিন ভালো। পার করতে তবুও পারছেন। আমি আবার ওই মাঝে, মাঝে আমি আমার রিক্শাওয়ালা, পুরনো পেশা। হ্যাঁ, পুরানো পেশায় আমি থাকি। এখনো রিক্সা চালাতে হয় হ্যাঁ, আপনাকে। হ্যাঁ। এটা আমার পুরানো তো এই পেশা। যে আপনার রিক্সা এখনো চালাতে হয়, এখনো কষ্ট করতে হচ্ছে। আপনি কি জুলাই ভাতা পান? না আমি আমি জুলাইয়ের কোনো কার্ড করি নাই কি জন্য? আমার জুলাইয়ের কার্ডটা যদি আপনার একটা আহত কোনো জুলাই যোদ্ধারা পায়, তো এই হিসাবে আমি খুশি। আমি তো এমনি মনে করেন মানে সবাইতে ফেস করা। আমি জুলাই যুদ্ধে, এটা সবাই বলে। এটা আমার বলতে হয় না। আপনার এই যে দিন আনেন দিন খান, তো এরকম একটা বাস্তবতার ভেতরে আপনার সংসার, আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবন এবং পারিবারিক জীবন সব মিলিয়ে আ আপনার কোনো চাওয়া আছে?
সরকারের কাছে কোনো না চাওয়া না আছে সরকারের কাছে আমার কোনো কিছু আপনার চাওয়া নিজের জন্য? না, আমার নিজের জন্য আমি কোনোদিনও কোনো কের কাছে আমি আমার নিজের জন্য আমি কের কাছে চাইনি। আমি এখন সরকারের কাছে আমার একটাই চাওয়া, যারা চোখ হারাইছে, যারা পাও হারাইছে, জি, যারা এই আপনার নিহত হইছে, জি। সরকার জানি তাদের তাদের দিকে তাকায়, আর আমাদের যেই জনতা যেই রায়টা দিছে এই রায়টা জানি সরকার মানে। তাহলে আপনি আপনার নিজের জন্য কোনো না না প্রত্যাশা আমার নাই নিজের সরকারের জন্য আমি কাছে। আমি কিচ্ছু চাই না। অসাধারণ। আমরা আরেকবার একটু আমাদের অসাধারণ একজন বীর যিনি নিজের জীবনটাও শেষ পর্যন্ত দিয়ে গেলেন, শরীফ ওসমান হাদি। তার ব্যাপারে কথা বলবো। এইজন্য আপনার সাথে আরো বেশি রিলেভেন্ট যে উনি একজন জুলাই যোদ্ধা ছিলেন। আপনি একজন আপনার জায়গা থেকে আপনি একজন জুলাই যোদ্ধা ছিলেন। এবং তার একই আসনে, সংসদীয় আসনে আপনি নির্বাচন করতে আগ্রহ পোষণ করেছিলেন। তো হাদি হত্যার বিষয়টাতে আপনি কি বলবেন? আর এই হত্যার পেছনে আপনার কি মনে হয় যে কোনো রাজনীতি কাজ করেছে? আর এটার বিচার নিয়েও বা আপনি কতটুকু আশাবাদী? হাদি ভাইয়ের বিচারে যদি চুল পরিমাণ কেউ ছাড় দিতে চায়, চুল পরিমাণ করে ছাড় দিব না, চুল পরিমাণ করে ছাড় দিব না হাদি ভাইয়ের বিষয়। হাদি ভাই হলো বিগত 50 বছরের যারা রাজনীতির পরিবর্তন না করতে পারছে, হাদি ভাই মনে করেন 1 বছর এটা পরিবর্তন দেখায় দিছে। রাজনীতি কি জিনিস, হাদি ভাইয়ের যদি কোনো চুল পরিমাণ কেউ ছাড় দেয়, আমার বাপ হলো আমি আর ছাড় দিব না, আর চেয়ে হোক। হাদি ভাই, হাদি ভাই এই 18 কোটি মানুষের মনের ভিতরে ঢুকে গেছে। হাদি ভাইরে ভুলা যাইব না, হাদি ভাইরে কোনোদিনও ভুলা যাইব না। হাদি ভাই, আমি যিসুঙ্গা আমার এই 28 আমি নমিনেশন জমা দিছি, হাদি ভাই আমাকে উৎসাহ দিছে, হাদি ভাই আমাকে করছে একটা, এই সুজন ভাই আমাদের বিপদের টাইমে আমাদের আমাদের পাশে ছিল, এটা তো আমার গর্ব। হাদি ভাইকে কোনোদিন ভোলা যাব না। হাদি ভাই আমার কলিজার ভাই। যারা হাদি ভাইয়ের বিষয় খারাপ বিষয় কথা বলে, আল্লাহ জানি তাদের বিচার করে। আমরা কেউ কে মারি নাই, হাদি ভাইকে কেউ মারে নাই। হাদি ভাইয়ের প্রতিবাদ, হাদি ভাই হলো একটা কোরআনের পাখি, তার ভিতরে যা আছে অন্য অন্য মানুষের ভিতরে তা নাই। হাদি ভাইয়ের বিচারে চুল পরিমাণ করে ছাড় দিব না। আর আমরা খুনি যেই সব খুনিরা মাস্টার মাইনা ছিল 2024-এর ওই আসাদুল কামাল, ওই ফেসিস সরকার, আওয়ামী লীগের ফেসিস সরকারের যে প্রধান, আমরা চুল পরিমাণ করে ছাড় দিব না। চুল পরিমাণ যদি নিজের জীবন হয়ে যায়, যদি রক্ত দিতে হয়, চুল পরিমাণ ছাড় দিব না। জোলাইয়ের সাথে কেউ বেইমানি করলে তারা ছাড় দিব না, যেই হোক। হাদি ভাইয়ের বিষয়টা বললেন, হাদি ভাই খুবই একটা ভালো লোক আছিল। ওনার মতন লোক আমরা কি আরো পামুনি। এখন আমাদের আরেকজন আছে নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই, ওনাকেও যদি আমরা যদি না ধরে রাখতে পারি, জি। ওনাকেও যদি আমরা যদি এখন না মনে করেন জি, নাই সুজন। করতে পারি, তাহলে আমরা আরেকটা। আচ্ছা, সুজন, আপনাকে আসলে প্রশ্নটা করে আমি নিজেও একটু সরি, আমার প্রশ্নকর্তা হিসেবে, হোস্ট হিসেবে খুব বেশি আবেগঘন হওয়ার কথা না। কিন্তু আপনার চোখের মধ্য দিয়ে এবং আপনার ভাষার মধ্য দিয়ে যে আবেগটা পরিস্ফুট হয়ে উঠছিল, এটা আসলে আমার ভেতরে নাড়া দিচ্ছিল। আমি শিওর যে যারা এটা দেখছেন তাদেরকেও ছুঁয়ে গেছে। আপনার প্রত্যাশা সমগ্র বাংলাদেশ বা সমগ্র দেশের মানুষের, সমগ্র বিবেকবান মানুষের প্রত্যাশা। আমরা সেই বিচারের ক্ষেত্রে আমরা অবশ্যই স্বচ্ছতা এবং সম্পূর্ণ সুবিচার চাই। শরীফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে যে সম্ভাব্য দুজনকে আইডেন্টিফাই করা গেছে, তাদের দুজনকে পার্শ্ববর্তী একটা দেশে আটক করা হয়েছে এবং তাদেরকে নিয়ে আসবার প্রক্রিয়া চলছে বলে সরকার আমাদেরকে জানিয়েছে। So, আমরা আশাবাদী। হ্যাঁ, সরকারের ধন্যবাদ জানাই। সরকার যদি এই কাজটা যদি করতে পারে, আমরা সারা জীবন ঋণী থাকবো সরকারের কাছে। আপনার এই প্রত্যাশা বাস্তবতার আলোয় আলোকিত হোক। শরীফ ওসমান হাদি তার জীবন দিয়ে গেছেন, অন্তত আমরা যেন তার সুবিচারটা নিশ্চিত করতে জি। পারি। আমরা সুজন, আলোচনায় একদম শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের পডকাস্টে। তো এর আগে কিছু আমরা যদি শেষ করার আগে কিছু কুইক আনসার যদি আপনার কাছে চাই, একটু দ্রুত যদি উত্তর দেন অল্প কথায়। আপনি নাসরুদ্দিন পাটোয়ারির কথা বলছিলেন। নাসরুদ্দিন পাটোয়ারি সম্পর্কে আপনি তাকে কিভাবে দেখেন? নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই হলো সম্মুখ সারির যোদ্ধা। উনি আজকের আন্দোলনের না, উনি বহুত আগে থেকে আন্দোলন সংগ্রামী করছে। উনি আওয়ামী লীগের আমলে বহুত অত্যাচার নিপীড়ন উনি করছে। উনার বিষয়ে আমরা কথা না বললেই ভালো। উনি যা যেরকম করতেছে, হাদি ভাই যেমনি যেমনি করতেছে, উনি হাদি ভাইয়ের অনুসারীতে আছে। উনাকে যারা মনে করেন অপমান করতেছে, তারা হাদি ভাইকে ভালোবাসে না, তারা জোলাইকে ভালোবাসে না।
উনি উনি তো আর কোনো খারাপ কিছু বলে না, উনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, উনি যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলে, আচ্ছা। এই তাদের বিষয়ে কথা বলে। আচ্ছা, এই পর্যায়ে আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি আরেকজন জুলাই যোদ্ধা এবং বর্তমানে উনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাসনাত আবদুল্লাহর কথা বলছি। হুম হুম। আপনি জনাব হাসনাত আবদুল্লাহকে আপনি কিভাবে দেখেন? তাকে আপনি কিভাবে পেয়েছেন? এবং কিভাবে তাকে আপনি প্রত্যাশা করেন একজন সংসদ সদস্য হিসেবে? সংসদ সদস্য হিসাবে হাসনাত আবদুল্লাহকে আমি খুব ভালো জানি। হাসনাত আবদুল্লাহ ভাই জানি আপনার সংসদে গেছে, এই যে যে পরিবর্তন, এই যে এই যে 54 বছরে জানি বাইরের থেকে জানি আমাদেরকে গরিব মানুষদেরকে কিছু দিত, এটা আমরা হাসনাত আবদুল্লাহর মাধ্যমে দেখলাম। ওই খাজুর জানি দিত, এটা আমরা আজও পর্যন্ত জানতাম না। ওই যে খাজুর বাংলাদেশে খাজুর দিত গরিব গরিবরে, এটা আমরা জানতাম না। আচ্ছা, এটা হাসনাত আবদুল্লাহর ভাইয়ের মাধ্যমে আমরা জানলাম। খুব সুন্দরভাবে উনি ই দেশের মানুষকে আচ্ছা। বুঝাইছে উনার কাছে এমনি আপনার এমনি। প্রত্যাশা কি? ওনার কাছে প্রত্যাশা আমাদের একটাই, হাসনাত আবদুল্লাহ ভাই, আপনি যেহেতু সংসদে গেছেন, ওখানে কোনো সমঝোতা চলবে না। ওখানে খালি একটাই বিষয় কথা বলবো, আপনি যে জুলাইয়ের বিষয় গেছেন, ওখানে খালি জুলাইয়ের কথাটাই জানি হয়। জুলাই আমরা যে সংস্কারের জনগণ যেটা চাইছে, এটা জানি এই আপনার জিয়া রহমানের সন্তান উনি জানি গ্রহণ করে নেয়। উনি সময় চাইছে, আমি আশা করি জিয়া রহমানের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক বর্তমান রহমানের কথা বলছি। জি। প্রধানমন্ত্রী, উনি জুলাইকে ভালোবাসবে আমি জানি। এবার যদি আপনার একটা দ্রুত আরেকটা আপনার একটা উত্তর চাই। আ আ আমরা জুলাই পরবর্তী রাজনীতির ক্ষেত্রে, রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে এবং তার পরবর্তী পরিক্রমার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা লিখেছে। আমরা তাসনিম জারার কথা বলছি। তাসনিম জারা সম্পর্কে আপনি কি বলবেন? তাসনিম যারা আপার সাথে আমি কথা বলছি, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি জি, ভালো লোক, উনি ডাক্তার হিসাবে উনি খুব জি। ভালোই। তাসনিম যারা লোক ভালো, উনার ভাল লাগেনি, উনি দলে থাকেনি। তো আমি যেটা বলি, তাসনিম যারা আপা, আপনি যে প্রতিবাদটা আপনি চালায় গেছেন, চলমান চালায় যান, আপনি কেউ কথা শুনেন না, আপনি কেউ কান পড়া শুনেন না, আপনাকে মানুষ সম্মান করে শ্রদ্ধা করে। আপনি যদি এখন পরবর্তী তাসনিম যারা আপা এখন আন্দোলনে কোনো ইয়া ছিল না, আন্দোলনের দেশে পরে, ছিলেন না হ্যাঁ তখন। বাইরে আন্দোলনের থেকে পরে উনি উনার ভূমিকা রেখেছেন। আমাদেরকে সাপোর্ট করছে এবং বাইরে বাইরে থেকে উনি উনার হ্যাঁ উনি ভূমিকা চালিয়েছে। ছিলেন। তবে তাসনিম যারা আপা খুবই ভালো, আমি তাকে বোনের মতন দেখি, জি। আর তিনিও আমাকে খুব সম্মান দেয়। ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে উনি তো তাসনিম জারা একজন পাবলিক ফিগার। হুম হুম। উনি সংসদ নির্বাচন করেছেন। সো উনার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে উনাকে আপনি কর্মঠ হিসেবে এবং হচ্ছে সক্রিয় হিসেবে দেখেছেন। এরপর আমি আপনার কাছে জানতে চাইবো যে জুলাই সনদ, জুলাই সনদ নিয়ে আপনি আপনার প্রত্যাশার কথা বলেছেন এটা যাতে জুলাই সনদটা যাতে কার্যকর হয়। আমরা শেষ করব রাজনৈতিক আলোচনা দিয়ে। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক দলটির সাথে যুগপৎভাবে নির্বাচন করেছে এনসিপি এবং আবার জুলাই যোদ্ধাদের আরেকটি অংশ আমরা দেখেছি যে জুলাই যাদের হাত ধরে কোটা আন্দোলনের সূত্র ধরে জুলাই আন্দোলনটা আরো উৎসাহিত হয়েছিল, আরো প্রেরণা পেয়েছিল। সেই কোটা আন্দোলনের পুরোধা নেতৃত্বে যারা ছিলেন, আমি ভিপি নূর ওনাদের কথা বলছি। রৌনক নূর ঢাকা ইউনিভার্সিটি ডাকসু ভিপি ছিলেন। ওনাদের অংশটাকে দেখেছি আমরা বিএনপির সাথে ওনারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন। তো এই যে জামাতের রাজনীতি নিয়ে আপনি কি বলবেন? ১ম এ যদি জানতে চাই। দেখেন, জামাতের রাজনীতি আপনার বিএনপির সাথে জামাত যুক্ত আছিল, তারাও গুম খুন হয়েছে, তারাও নির্যাতন হয়েছে। 24-এর পরে তারা একটা বিরোধী দল হয়েছে, প্রধান বিরোধী দল সংসদ। এটাও একটা অর্জন। এই 24-এর জন্য তারা একটা অর্জন গ্রহণ করছে, 24-এর জন্য এটা করতে পারছে। আর যদি 24 যদি না হইতো তাহলে এটা তারা হইতো না, তারা ওই গুপ্তর মতনই মনে করেন তাদের থাকতে হইতো, তাদেরকে ওই গুপ্ত বানায় রাখতো, ওই রাজাকার টেক লাগাইতো। তো দেখেন আপনার রাজাকার প্রত্যেকটা দলের ভিতরে রাজাকার আছে, রাজাকার যারা নিয়ে আমরা খালি জামাত দেখি, প্রত্যেকটা দলের ভিতরে রাজাকার আছে। আপনার মূল্যায়নটা শুনলাম। এরপর যদি আপনি বলেন যে এনসিপির রাজনীতি এখন যে পর্যায়ে আছে, আপনি এনসিপির বর্তমান ধারার রাজনীতিটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এনসিপির রাজনীতিকে আমি মূল্যায়ন করব এক হিসাবে, আমি আসাদ আব্দুল্লাহ, নাহিদ ভাই, আপনার নাসিরুদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, তারা জানি গরিবের কথা বলে, তারা জানি এই যে আপনার শুধু আন্দোলনে কিন্তু আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই করে নাই, আপনি বেসরকারি ছাত্ররা কিন্তু বহুত ভূমিকাই করছে। মাদ্রাসা হ্যাঁ, ছাত্ররা। আমি এনসিপি কে বলবো, যারা মাদ্রাসার ছিল, যারা বেসরকারির
কলেজের ছাত্ররা ছিল তাদেরকে বেসরকারি আপনারা কলেজ হ্যাঁ বিশ্ববিদ্যালয় হ্যাঁ তাদেরকে মাদ্রাসা লগে রাখেন, ছাত্রছাত্রী হ্যাঁ তাদেরকে লগে রাখেন, তাদেরকে লগে রেখে আপনাদের দল আরো বড় করেন। আগামী দিনে ভবিষ্যতে আপনারা আরো আসন পাবেন, যেহেতু নতুন রাজনীতিতে 6টা আসন পাইছে, জি। আশা করি তারা আরো আরো ভালো করবে। সবশেষে বর্তমানে যে শাসক দল বিএনপির কথা যদি বলি, জিয়া রহমানের হাত ধরে জন্ম নেওয়া যে বিএনপি এবং পরবর্তীতে খালেদা জিয়ার হাত ধরে পরিশীলিত আরো রাজনৈতিক দলের রূপ লাভ করা বিএনপি এবং বর্তমানে তাদের সন্তান তারেক রহমান সাহেব উনি প্রধানমন্ত্রী হয়েছেন। তো তার নেতৃত্বে তাদের দল ক্ষমতায় এসছে। তো বিএনপির কাছে আপনার প্রত্যাশা বা বিএনপির প্রতি যদি আপনার কোনো চাওয়া থাকে, আপনি একটু বিএনপির ব্যাপারে বলবেন। বিএনপির কাছে আমার চাওয়া খালি একটাই, যে জিয়া রহমান যে গরিবের মাঝে বেশিরভাগ গেছে, তারেক রহমান ওরকম আমাদের নতুন সরকার গরিবের মাঝে থাকতে যেতেছে। আমার বিএনপির কাছে একটাই চাওয়া, এটা জিয়া রহমানের দল, এটা তিনবারের প্রধানমন্ত্রী আপসী নেত্রীর দল, এই দলটা যেন না নষ্ট হয়। এই দলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে রাজনীতির কোনো কালচার থাকবে না। আমরা এই দলটাকে নষ্ট করতে দিব না, আমরা সাধারণ জনগণ নষ্ট করতে দিব না। আপনার এই প্রত্যাশার সাথে আমরা সম্পূর্ণ এক সুরে সুর মিলাই আপনার সাথে আমরাও আশাবাদী হতে চাই। দেশের প্রধান রাজনৈতিক দল, প্রধান বিরোধী দল এবং উদীয়মান যে রাজনৈতিক শক্তি যারা আছে সবাইকে নিয়ে একটা পরিবর্তনের সূচনা যেটা হয়েছে সেটা যেন একটা পরিপূর্ণতা পায়, রাজনীতি যেন তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। আপনাকে অনেক ধন্যবাদ সুজন, আপনি কষ্ট করে এসেছেন স্টুডিওতে, আমাদেরকে সময় দিয়েছেন। আপনার সফলতা এবং আপনার যে সুন্দর প্রত্যাশাগুলি সবগুলো সফল বাস্তবায়ন আমরা চাই আগামী বাংলাদেশে। ইনশাল্লাহ আপনাকে আপনাকে খুব ধন্যবাদ। আশা করি দেশের জনগণ, আমি আমার একটা কথা আরেকটা কথা, জি প্লিজ। এই এই কথাটা আমার সব টাইম আমি চিন্তা করি, এই জুলাই জেনে আমরা এত করলাম, আমরা মরে গেলে কি এই জুলাই কি একদিন কি দাঁড়াই, এই জুলাই সফল কি হবে আমরা আমরা এই পর্যায়ে সেই প্রত্যাশার জানিয়ে রাখতে পারি জি এবং এটার লক্ষ্যে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যেন কাজ করে যাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুজন আপনাকে আরো একবার। দর্শক, আপনারা দেখেছেন আমরা জুলাইয়ের গল্প করেছি, আমরা একজন সাহসী সুজনের বীরত্ব গাথা সম্পর্কে আমরা জেনেছি, তার নির্বাচনী যে অভিপ্রায়, তার যে সাহসিকতার গল্প, তার যে ত্যাগের গল্প এবং তার প্রত্যাশার গল্প আমরা শুনেছি। আজ এ পর্যন্তই। আমরা আপনাদেরকে আশা করি যে আপনারা খবর একাত্তরের সাথেই থাকবেন। আপনারা এই গল্প আপনাদের কেমন লাগলো আজকের পডকাস্ট? আপনারা লিখে জানাবেন, আপনারা শেয়ার করবেন, আপনারা কমেন্ট করবেন, আপনারা লাইক দিবেন এবং খবর একাত্তরের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কারো সাথে অন্য কোনো গল্পে।